ওকে, সবার সামনে নোটবুক আছে? ইয়েস স্যার। খাতা রাখছো সবাই? জি স্যার। কলম রাখছো? জি স্যার। ওকে, সবাই খাতা কলম সঙ্গে রাখবে, আর কোনো কনফিউশন থাকলে তোমরা অবশ্যই প্রশ্ন করবে, ঠিক আছে? আচ্ছা, কোনটা করে নিচ্ছে? এবার স্যার। আর স্যার, এখন ওরা কি কথা বলতে পারবে না? প্রয়োজন হলে কথা বলবে। হ্যাঁ, জানি প্রশ্ন থাকলে বলবে। ওকে, ঠিক আছে। ওকে, সবাই রেডি? ইয়েস স্যার। ওকে, আজকে আমরা যেটা শিখবো কমপ্লিটিং সেন্টেন্স। সবাই শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। খুব সহজ উপায়ে আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখবো। আর আমাদের ইংরেজিতে একটা কথা রয়েছে, যারা কমপ্লিটিং সেন্টেন্স এবং হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স ভালো পারে তারা সাধারণত ইংলিশে ভালো পারে। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা দেখো লার্নিং কমপ্লিট সেন্টেন্স ইন দা ইজি ওয়ে উইথ মোর some advices always some advices you should always remember. কিছু তোমরা অবশ্যই মনে রাখবে। Now, complete sentence is not a memorizing thing, but it is very interesting. Complete sentence is not a memorizing thing, but it is very interesting. এটা মুখস্থের জিনিস নয়, কিন্তু খুব মজার জিনিস তোমরা যদি এই কিছু নিয়ম ফলো করো। সেকেন্ড অ্যাডভাইস হচ্ছে through this question you can place yourself as a good student. এই কোশ্চেনটার মাধ্যমে কমপ্লিটিং সেন্টেন্সে ভালো রাইট অ্যান্সার দেওয়ার মাধ্যমে তোমরা নিজেদেরকে একদম ভালো শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারো টু ইউর টিচার, তোমার শিক্ষকের কাছে। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে যে 10টা প্রশ্নের উত্তর যে 10টা রাইট করতে পারো, শিক্ষক খুব ইজিলি ভাবতে পারে তুমি একজন ভালো শিক্ষার্থী। Actually here you will get a chance to show how good you are in English. তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে উত্তর দিতে পারা মানে হচ্ছে তুমি তা জানিয়ে দেয়া যে তুমি ইংলিশে ভালো। ওকে, থার্ড অ্যাডভাইস, there is a saying, একটা উপদেশ। দেখো এই উপদেশটা দেখো, those are good students, তারা হচ্ছে ভালো ছাত্র ইন ইংলিশ, ইংরেজিতে, who are good in completing sentence and changing sentence. এটা একটা হচ্ছে একটা কথা, একটা প্রবাদ রয়েছে, ওরা ভালো ছাত্র যারা ইংলিশে ভালো ছাত্র, যারা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এবং চেঞ্জিং সেন্টেন্সে ভালো। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ভেরি গুড। One more thing you should always remember, একটা জিনিস অবশ্যই মনে রাখবে, practicing more and more is the only key to have mastery of a concept. তাহলে বেশি বেশি প্র্যাকটিসেই হচ্ছে একমাত্র চাবিকাঠি এই কমপ্লিটিং সেন্টেন্সের এবং চেঞ্জ সেন্টেন্সের উপরে মাস্টারি মানে পাণ্ডিত্য অর্জন করা। ওকে, এম আই ইংলিশ ফান তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। জি স্যার। জি স্যার। ওকে, প্রথম সূত্র যেটা কন্ডিশনালস। প্রথম সেন্টেন্স আমাদের কন্ডিশনালস। এই কন্ডিশনাল সেন্টেন্সের উপরে 10টার মধ্যে কমপক্ষে 2টা থেকে 3টা থাকে
এই এই কন্ডিশনের উপরে, মানে কমপ্লিট সেন্টেন্স তিনটা, 10টার মধ্যে তিনটাই থাকে এই কন্ডিশনের উপরে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কি হবে? সেন্টেন্স নরমালি শুরু হবে ইফ, আর কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। আমরা অবশ্যই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের গঠন জানি। এই কন্ডিশনাল সেন্টেন্স শর্ত, এই ধরনের বাক্যটা নরমালি ইফ দিয়ে শুরু হয়। তারপর দেখো কন্ডিশনাল সেন্টেন্স নরমালি হচ্ছে তিনটা, আমাদের পাঠ্যপুস্তকে তিনটা রয়েছে, যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আরেকটা রয়েছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের প্রশ্নগুলো খুব কমই হয়। আমরা মূলত ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল শিখবো। জিরো কন্ডিশনালটা পরে শিখবো আমরা। দেখি, দেখো স্ট্রাকচার 1, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। দেখো দেখো ইফ যুক্ত সেন্টেন্সটা হবে প্রেজেন্ট টেন্স। ফার্স্ট কন্ডিশনালে কি দেখো, ইফ যুক্ত সেন্টেন্সটা হবে প্রেজেন্ট টেন্স। আর দ্বিতীয় অংশটা, তারপরে সেকেন্ড ক্লোজটা, প্রিন্সিপাল ক্লোজটা হবে ফিউচার ইনডিফিনিট। আবার বলি, ইফ যুক্ত ফার্স্ট কন্ডিশনালে দেখো, ফার্স্ট কন্ডিশনালে স্ট্রাকচারটা ইফ যুক্ত অংশ যেটা আছে ওইটা হবে, ইফ যুক্ত অংশটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হবে, ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স, আর পরের অংশটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার জানি যে সাবজেক্টের পরে শুধু শ্যাল আর উইল বসে না। ফিউচার ইনডিফিনিট বলতে সাবজেক্টের পরে শ্যাল উইল বাদ দিয়েও তুমি ক্যান বসাতে পারবে, মে বসাতে পারবে, মাস্ট বসাতে পারবে, হ্যাভ টু বসাতে পারবে, শুধু শ্যাল উইল না। সেকেন্ড ক্লোজটা মেইনলি প্রথম অংশটা, ইফ যুক্ত অংশটা দেয়া থাকবে, তোমাকে এই যে আন্ডারলাইন করা অংশটুকু তোমাকে লিখতে হবে খাতায়। যখন দেখবে যে কমপ্লিটেড সেন্টেন্সের ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্স, তাহলে দ্বিতীয় অংশটা এই যে এই স্ট্রাকচারটা হবে, সাবজেক্ট শ্যাল উইল সঙ্গে তোমরা ক্যান, মে, মাস্ট, হ্যাভ টু বসাতে পারবে, তারপরে ভার্ব অন, তারপরে আদার ভার্বস। আমরা জানি যে মডেল ভার্বের পরবর্তী ভার্ব সবসময় ভার্ব অন হয়। ওকে, তাহলে একটা উদাহরণ দেওয়া রয়েছে, দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে, ইফ এ ম্যান ডাজন্ট ওয়ার্ক হার্ড, একজন ব্যক্তি যদি কঠোর পরিশ্রম না করে, তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স, ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স, তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট বলতে সাবজেক্টের পরে শ্যাল উইল, ক্যান, মে, মাস্ট, হ্যাভ টু, ভার্ব অন বসবে। তাহলে আমরা কি বলতে পারি, ইফ এ ম্যান ডাজন্ট ওয়ার্ক হার্ড, যদি একজন ব্যক্তি কঠোর পরিশ্রম না করে, তাহলে কি হবে, এই যে সাবজেক্ট এখানে বসাবো আমরা, সাবজেক্ট হি উইল, তাহলে হি উইল কি হবে, হি উইল রিমেইন ইন দ্য ব্যাকওয়ার্ড, এই পিছনে পড়ে থাকবে, তাহলে হি উইল রিমেইন ইন দ্য ব্যাকওয়ার্ড, সে পিছনে পড়ে থাকবে। এই দেখো এই সাবজেক্ট, এখান থেকে মডেল ভার্ব থেকে একটা নিব, তারপরে ভার্ব অন, তারপরে অবজেক্ট। ওকে, এটা নেটওয়ার্ক আমার প্রশ্ন করবে শুভলক্ষ্মী? ওকে, শুভলক্ষ্মী কিছু বলবে তুমি? না স্যার, ঠিক আছে, কিছু বলতেছি না। ওকে, ভেরি গুড। রাজীব রাব্বি কিছু বলবে তুমি? না স্যার। আমরা বলে নিই আরেকটু, যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে 100% তুমি তিনটা প্রশ্ন কমন পাবে, বুঝা গেছে? 100% তিনটা প্রশ্ন কমন পাবে, কাজে এইটা একটু ভালো করে শিখতে হবে। সেকেন্ড কন্ডিশনাল, ইফ যুক্ত অংশ থাকবে পাস্ট ইনডিফিনিট, ইফ যুক্ত অংশ থাকবে পাস্ট ইনডিফিনিট, আর পরের অংশটা থাকবে ফিউচার ইন পাস্ট, মানে পাস্ট মডেল। একই সাবজেক্টের পরে পাস্ট মডেল, ভার্ব অন, অবজেক্ট, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার। ইফ যুক্ত অংশ নরমালি দেয়া থাকে, আর পরের অংশটা তোমাকে লিখতে হবে। তাহলে সাবজেক্ট উড, মাইট, কুড, এই যে উড, মাইট, কুড এর জায়গায় কখনোই তোমরা শুড ইউজ করবে না, বুঝা গেছে? কখনোই তোমরা ইউজ করবে না। তারপরে ভার্ব অন, অবজেক্ট, একটা এক্সাম্পল দেখি আমরা। ইফ আই রিচ লেট, যদি আমি দেরিতে পৌঁছাই, ইফ আই রিচ লেট, যদি দেরিতে পৌঁছাতাম,
যদি বিলম্বে পৌঁছাতাম তাহলে দেখো I if I is late I might miss the train হতে পারতো না yes sir. শুভলক্ষ্মী জি স্যার বলো তো অ্যান্সারটা কি হতে পারে if I is late স্ট্রাকচারটা ফলো করে অ্যান্সার করতে একটু I might miss the train. ওকে আরেকটা দাও আরেকটা যাও ট্রাই করো ওকে ভাবতেছি সমস্যা নাই তুমি যদি বিলম্বে পৌঁছাতে তাহলে কি ঘটতো এই ধরনের একটা অ্যান্সার হবে একটা ইংলিশে তোমরা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট তোমরা ইংলিশে তোমরা দুর্বল নও মেইনলি হচ্ছে তোমার উত্তরটা জানা থাকতে হবে যে কোনো জিনিস তোমরা ইংলিশ করতে বুঝে গেছে যে কোনো জিনিস তোমরা ইংলিশ করতে পারবে মেইনলি সমস্যা হচ্ছে উত্তরটা বাংলা উত্তরটা তোমাদের কাছে থাকতে হবে তাহলে মনে রাখবে অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটা হচ্ছে সেকেন্ড যেটা কন্ডিশনটা সেটা হচ্ছে ফিউচার ইন পাস্ট মানে পাস্ট কন্ডিশন দিয়ে করতে হবে ওকে এবার থার্ড কন্ডিশনাল ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশটা এটা ফিক্সড সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ ভার্ব থ্রি অবজেক্ট এটা থার্ড কন্ডিশনাল এটা হচ্ছে ফিউচার পারফেক্ট পাস্ট ইন ফিউচার পারফেক্ট সূত্রটাকে বলা হয় পাস্ট ইন ফিউচার পারফেক্ট এই যে তিনটা হ্যাঁ the above structure of MIR1 are fixed এই যে তিনটা কন্ডিশনাল যে স্ট্রাকচার এগুলো ফিক্স এগুলোর যদি তুমি একটা ব্যত্যয় ঘটে বিশেষ করে এই যে আন্ডারলাইন করা অংশে ইফ যুক্ত অংশ তো এটা থাকবেই ফিক্সড টেন্স আর পরের অংশটাও ফিক্সড কিন্তু তোমরা অবশ্যই যেহেতু এটা 100% কমন অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পরে যদি মনে হয় হয়নি তোমরা চেক করবে অবশ্যই আমাকে ফেসবুকে হোক মেসেঞ্জারে হোক ইমেইলে হোক আমাকে পাঠাবে আমি 100% রেসপন্স আবারও বলি তোমরা যদি কন্ডিশনাল সেন্টেন্স প্র্যাকটিস করার পরে মনে হয় যে তোমারটা হইছে কি হয়নি তোমরা আমাকে প্র্যাকটিস করার পরে আমার সঙ্গে এটা আলোচনা করতে পারো ওকে তাহলে দেখো ইফ যুক্ত অংশটা যে পাস্ট পারফেক্ট হয় তারপরে অংশটা হচ্ছে সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ ভার্ব থ্রি অবজেক্ট এটা ফিক্সড একটা নিয়ম তাহলে ইফ দে হ্যাড রিড সিরিয়াসলি থ্রুআউট দ্য ইয়ার তারা যদি সারা বছর ধরে পড়তো তাহলে কি করতো সাবজেক্ট দাও দে could have done well in the exam এই ধরনের একটা অ্যানসার হবে ওকে একটা MIR2 খুবই ইম্পর্টেন্ট এটা প্রায় 100% থাকে এটা প্রায় 100% থাকে MIR2 use of relative pronouns relative pronoun দিয়ে completing sentence এটা প্লাস 100% থাকে দেখো use of relative pronouns এই relative pronouns কি করে দেখো WH ওয়ার্ড কখনো দুইটা ক্লোজ কে যুক্ত করে আবার কখনো কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে আসলে WH ওয়ার্ড হচ্ছে প্রোনাউন WH ওয়ার্ড হচ্ছে প্রোনাউন যখন সে প্রশ্ন তৈরি করবে তখন এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন আর যখন সে দুইটা বাক্য যুক্ত করবে তখন হচ্ছে রিলেটিভ প্রোনাউন যখন WH ওয়ার্ড দেখো এই WH ওয়ার্ড গুলো দুইটা অংশকে যুক্ত করবে তখন এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয় এর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে এই নিয়মটা ফলো না করলে এটা তুমি অ্যান্সার করতে পারবে না এই WH ওয়ার্ড দেখো নরমালি এই অংশটা দেয়া থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্টের অংশ দেয়া থাকে আর রিলেটিভ যুক্ত অংশটা তোমাদেরকে পূরণ করতে হয় রিলেটিভ প্রোনাউন যুক্ত অংশটা তোমাদেরকে পূরণ করতে হয় এটা মাথায় রাখতে হবে আর এর একটা ভার্বের একটা নিয়ম রয়েছে দেখো nobody likes a man অ্যান্সারটা দেখো এই एग्जांपल দেখো nobody likes a man who এই যে হুটাই হচ্ছে সাবজেক্ট মাথায় রাখতে হবে হুটাই সাবজেক্ট মানে হুটা হচ্ছে প্রোনাউন কার প্রোনাউন এই যে প্রোনাউনের সামনেই তার সাবজেক্ট থাকে
রিলেটিভ প্রোনাউনের সামনেই তার সাবজেক্ট থাকে, তাহলে এটাই সাবজেক্ট। এরপর কি বসবে? ভার্ব বসবে, তারপরে আদার ওয়ার্ডস। আবার আমারও বলি, যদি কোনো কমপ্লিটিং সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন মানে কি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, যদি কোনো কমপ্লিটিং সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ড থাকে, এই দেখো দুটো এক্সাম্পল ডাব্লিউএস ওয়ার্ড, যে হু বা দ্যাট, ঠিক আছে, এটা রিলেটিভ প্রোনাউন, এগুলো যদি থাকে তাহলে কেমন করে পূরণ করবে? দেখবে এই রিলেটিভ প্রোনাউনের ঠিক সামনে একটা নাউন থাকে, একটা নাউন রয়েছে, ঠিক আছে, এবং এটাই হচ্ছে পরের অংশটার সাবজেক্ট। তাহলে nobody likes a man who, যে কি, who tells a lie, who tells a lie, এই দেখো হুটা কে, এই যে a man সিঙ্গুলার, এই জন্য ভার্বটা হবে সিঙ্গুলার। তোমরা জানো যে ভার্বের বেস্ট ফর্ম প্লুরাল, ভার্বের বেস্ট ফর্ম হচ্ছে প্লুরাল, আর ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করলে সেটা হয়ে যায় সিঙ্গুলার। আর ভার্বের পাস্ট টেন্স এর কোনো সিঙ্গুলার প্লুরাল নাই। তাহলে দেখো, তাহলে হু এর পরে কোন ভার্ব বসবে? হু এর পরে ভার্ব বসবে সামনের সাবজেক্ট অনুসারে। তাহলে সিঙ্গুলার, এই জন্য ভার্বটা হবে সিঙ্গুলার। nobody likes a man, কেউ একজন ব্যক্তি পছন্দ করে না যে কি করে, যে মিথ্যা কথা বলে, কি করে, ঠিক আছে, যে একজনের কথা আরেকজনকে তাগিয়ে দেয়, এই ধরনের একটা অ্যান্সার হবে। তাহলে দেখো, nobody likes a man who tells a lie, who steals things from others, এই ধরনের অ্যান্সার। আবার দেখো এক্সাম্পল, it is hard labor that, it is hard labor, কঠোর পরিশ্রম that, যেটি কি করে, এই হার্ড লেবারটা কি নিয়ে আসে? that brings success, that brings success। দেখো এই যে ব্রিংস এস লাগাইলাম কেন? কারণ হার্ড লেবার হচ্ছে সিঙ্গুলার, হার্ড লেবার হচ্ছে সিঙ্গুলার, এই দ্যাটটা, এই দ্যাটের কি অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই যে হার্ড লেবার। আবার দেখো হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে এ ম্যান, তাহলে এ ম্যান কে কেন্দ্র করে তোমার ইয়া হবে। তোমরা অবশ্যই এই স্ট্রাকচারটা তুলে নিবে। নরমালি nobody likes a man who, it is hard labor that, এই যে এগুলো দেয়া থাকবে, আর রিলেটিভ প্রোনাউনের পরের অংশটুকু তোমাদেরকে লিখতে হবে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা রাজিবুল হাসান রাব্বি, এটা খুবই ইম্পর্টেন্ট। জি স্যার, তোমরা অবশ্যই এটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবে। যদি প্র্যাকটিসের সমস্যা হয়, তোমরা যদি চাও যে ক্যাম্পাসে আসে সমাধান নিবে আমার কাছে, আমার সঙ্গে তোমরা যোগাযোগ করবে, 8-10 জন যোগাযোগ করবে যে স্যার আমাদেরকে এই টপিকসটা একটু বুঝাই দেন, ক্যাম্পাসে আসতেছি, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট দিব, ঠিক আছে। যদি এই যে এই লাইভ ক্লাসে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে যে তোমরা বুঝতেছো না, আসলে তোমাদের আরো একদম হাতে ঘড়িতে শিখতে হবে, তোমরা অবশ্যই আমাদের ব্রাদার জনির সঙ্গে পারমিশন নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সময় দিব, দিনের যে কোনো সময়, বুঝা গেছে? জি স্যার। দেখো 3 নাম্বারটা যেটা as since, এটাও খুবই ইম্পর্টেন্ট। কমপ্লিটিং সেন্টেন্সে as since খুবই ইম্পর্টেন্ট। আর as since এটা সাধারণত কারণ প্রকাশ করে, as since এটা কারণ প্রকাশ করে, আবার since কখনো কখনো টাইম ইন্ডিকেট করে। তাই দেখো as since যুক্ত অংশটা হয় কারণ, আর অপর অংশটা হয় ফলাফল। as since যুক্ত অংশটা হয় কারণ, অপর অংশটা হয় ফলাফল, বুঝা গেছে? এটাও কিন্তু 100% কমন একটা রুলস। তাহলে আরেকটা জিনিস তথ্য মনে রাখো, as since কমপ্লিটিং সেন্টেন্স, এই যে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে, as since কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। আর তোমার দুটাই হচ্ছে সেম টেন্স হয়, দুটাই সেম টেন্স হয়, as since এর উভয় অংশ একই টেন্স হয়। তাই দেখো, as the people of Bangladesh, as since উভয় পাশে সেম টেন্স হয়, এটা মাথায় রাখতে হবে। আর তোমরা যদি এনাফ ওয়াইজ হও, তাহলে as since যুক্ত একটা অংশ যে কোনো রাইটিং এ তোমরা লিখতে পারবে, খালি গঠনটা একটু ভালো করে শিখবে। দেখো, as the people of Bangladesh are hardworking, as the people of Bangladesh are hardworking,
হ্যাঁ, যেহেতু বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রমী, দেখো as the people of Bangladesh are hard working, যেহেতু বাংলাদেশের মানুষ কি কঠোর পরিশ্রমী, দেখো এটা প্রেজেন্ট টেন্স না, তাহলে উপরেরটাও প্রেজেন্ট টেন্স হবে। এটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটাও প্রেজেন্ট টেন্স হতে পারে। কঠোর পরিশ্রম করে। হ্যাঁ, তাহলে এটা কি হতে অ্যানসারটা কি হতে পারে সাদিয়া? স্যার কোশ্চেনটা আবার বলেন। এই যে as since যুক্ত এখানে হচ্ছে as the people of Bangladesh are hard working, যেহেতু বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রমী, এটা হচ্ছে কারণ, তাহলে ফলাফলটা কি হবে? তো আইডল ভার্সন, তোমার নাম কি বাবা? ভাই আমি মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আচ্ছা স্যার। এই প্রশ্নটা দেখছো? না স্যার। দেখতে পাচ্ছ না প্রশ্নটা? as the people of Bangladesh are hard working, জি স্যার। হ্যাঁ, তাহলে এর অ্যানসারটা কি হতে পারে? আচ্ছা, as the people of Bangladesh hard working, এটা হচ্ছে কারণ। তাহলে বাংলাদেশের মানুষ যেহেতু হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রমী, তাহলে ফলাফলটা কি হবে? তাহলে প্রেজেন্ট দাও, তাহলে as the people of Bangladesh are hard working, যেহেতু বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রমী, ঠিক আছে? এটা হতে পারে না বলো স্যার, বলো। since we can be benefit, আবার বলো। আমরা উপকৃত, since we can be benefit। এটা কি শুভলক্ষ্মী বলতেছে? হ্যাঁ স্যার, আমি বলতেছি আমরা উপকৃত হতে পারি। তুমি সিন্স ইউজ করতে পারো। হ্যাঁ, since এস দেয় রয়েছে, এটা হচ্ছে প্রথম অংশটা হচ্ছে, দেখো প্রথম অংশটা হচ্ছে তোমার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এস যুক্ত অংশ, তাহলে এটা হবে প্রিন্সিপাল ক্লোজ। দ্বিতীয় অংশটা প্রিন্সিপাল ক্লোজ, মানে এই অংশে কোনো কনজাংশন বসবে না, সিন্স বসবে না। will be getting, হ্যাঁ, এটা হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। নরমালি মাথায় রাখবে সব সময়, 100% টাইম সব সময় মেইনলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে তোমার কমপ্লিট সেন্টেন্স পূরণ করার চেষ্টা করবে। যেহেতু বাংলাদেশের মানুষ হার্ড ওয়ার্কিং, তাহলে কি করছে? দে কন্ট্রিবিউট মাচ ইন দ্য ডেভেলপমেন্ট বাংলাদেশ। বাংলাদেশের ডেভেলপমেন্ট আর কি অনেক কন্ট্রিবিউট করছে, তাহলে দিতে পারো দে আর কন্ট্রিবিউটিং মাচ, আজকালকার ভালো কন্ট্রিবিউট করছে। তুমি যেটা করবে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স করবে। একটা জিনিস মাথায় রাখবে, জি স্যার ঠিক আছে, যে এস সিন্স কি করে? এস সিন্স একটা কারণ বোঝায়। এস সিন্স যুক্ত অংশটা হচ্ছে কারণ, আর পরের অংশটা হচ্ছে ফলাফল। এস সিন্স যুক্ত অংশটা হচ্ছে কারণ, আর পরের অংশটা হচ্ছে ফলাফল। তাহলে এটা মাথায় রাখবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, as he was meritorious, as he was meritorious, তাহলে যেহেতু সে কে meritorious, মেধা সম্পন্ন, এটা হচ্ছে কারণ। তাহলে সে ফলাফলটা কি হবে? তাহলে ফলাফলটা কি হতে পারে? meritorious কি করে? খুব সহজে A+ পায়, জীবনে সফল হয়। তাহলে এটা হচ্ছে past indefinite, তোমাকে পরেরটাও দিতে হবে, he will get A+। দেখো as he was meritorious, এটা হচ্ছে past indefinite, তাই না? তাহলে পরেরটা হবে past indefinite। he got A+। Sir, he got A+। হ্যাঁ, he got A+। হ্যাঁ, ভেরি গুড, he got A+। চমৎকার। রাজীব হোসেন, আপনি তুমি অ্যানসার দিবে একটা? yes sir। as he was meritorious, যেহেতু সে কি ছিল? মেধাবী ছিল। তাহলে ফলাফল কি হয়েছিল? পরীক্ষায় A+ পেয়েছিল, যে সে সফল হয়েছিল। he succeeded in life, সে সফল হয়েছিল। he got admitted into the university, সে ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছিল। তাহলে এইটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স হবে।
খালি তুমি একটা জিনিস মাথায় রাখবে, জি এটা এস যুক্ত অংশটা হচ্ছে কারণ, তারপর এটা হচ্ছে ফলাফল। ফলাফল। ঠিক আছে, ওকে। তারপরে যাই আমরা, উই আর রানিং আউট অফ টাইম। ইউজ অফ লেস্ট। তোমরা লেস্টের ব্যবহার শিখেছো 3 নম্বর কোশ্চেনে, তাই না? 3 জি। নম্বর যে আমাদের আছে ওয়ার্ড ফ্রেশের ব্যবহার রয়েছে, এখানে তোমরা লেস্টের ব্যবহারটা শিখেছো। তো এই যে লেস্ট মানে কি? যে এই ভয়ে যে, এই ভয়ে যে, এই ভয়ে যে। এই এটা একটা সাদিয়া, এটা একটা ফিক্সড রুলস। এই রুলস থেকে যদি কেউ বের হয়ে যায়, এটা রাইট হবে না। লেস্টের রুলসটা হচ্ছে ফিক্সড। লেস্ট যুক্ত অংশটা সবসময় সাবজেক্ট, শুড, মাইট, ভার্ব অর আদার ওয়ার্ডস ক্যারি করে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট না হলে কি হবে? You should miss ইউ should miss the train. the the train. ভেরি গুড। তাহলে এই যে স্ট্রাকচার, আন্ডারলাইন ওয়ার্ড স্ট্রাকচার, এটা যদি তোমার মিস হয়, তাহলে এটা তোমার কেটে যাবে। আর এই যে ফ্রেজটা তোমরা রাইটিংও ইউজ করতে পারবে। আমরা গাছ কাটবো না এই ভয়ে যে পৃথিবী গরম হয়ে যাবে। আমরা আর্লি ম্যারেজ দিব না, তাহলে কি হবে? জীবনের ঝুঁকি থাকবে। এই ধরনের যে বক্তব্যগুলো, ট্রাফিক জ্যাম, আমরা ট্রাফিক রুলস মানবো, তা না হলে এই তা না হলে এই তখন তোমরা এই যে লেস্টের স্ট্রাকচারটা তোমরা ইউজ করতে পারবে। ওকে, দেখো, ওয়াক ফাস্ট, লেস্ট, দ্রুত হাঁটো, লেস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন, অথবা উই Miss শুড the train. You should miss the class. হ্যাঁ, মিস দ্য ক্লাস। You should miss the class. স্যার এটা হবে না, ইউ শুড ফেল ইন দা এক্সাম। 100% ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। শিবলক্ষ্মী, হাঁটো। স্যার ওটা কোনো প্রাসঙ্গিক না। আচ্ছা, সরি। ওকে ঠিক আছে। শিবলক্ষ্মী, হ্যাঁ স্যার। এই যে সেকেন্ড এক্সাম্পলটা অ্যানসার করো তো। পিপল রিড নিউজপেপার লেস্ট, মানুষ পত্রিকা পড়ে, ঠিক আছে, যাতে, হ্যাঁ, বা এই ভয়ে যে, কেন পড়ে? He should should get knowledge. get knowledge. এই নলেজ পাওয়ার ভয়তে না, ইউ শুড বলো। মানুষ নিউজপেপার পড়ে এই ভয়ে যে, এই ভয়ে যে তারা পিছিয়ে পড়বে। হ্যাঁ, পিছিয়ে পড়বে, তারা অজ্ঞ থেকে যাবে। you should lag behind. কি স্যার? হ্যাঁ, তাহলে কি হবে? You should Lest they might remain in the backward. অথবা they should remain illiterate. হ্যাঁ, remain illiterate. হ্যাঁ, এই ধরনের একটা অ্যানসার হবে। তাহলে তোমাকে অর্থটা কিন্তু করে অ্যানসারটা করতে হবে। আর কারো প্রশ্ন আছে? কোনো কনফিউশন? না স্যার। ওকে, দেখো, it is high time. It is High time. এটা আমাদের ছেলে মেয়েদের একটা ভুল হয় নরমালি, তারা এটা ভুল, এটা উপযুক্ত সময়। যেমন দেখো, ওরা ইট ইজ হাই টাইমের পরে টু বসায় একটা অ্যানসার করে। জি এইটা তোমরা অ্যাভয়েড করবে। ইট ইজ হাই টাইম, ঠিক আছে, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম টু, এটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে, এটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে ব্যবহার হয়। ইট ইজ হাই টাইম টু ইনফিনিটিভ যেটা, আর ইট ইজ হাই টাইম সাবজেক্ট ভার্ব টু, এটি সঠিক সময়, জি, এটি যথার্থ সময়, এটি উপযুক্ত সময়। গুরুত্বপূর্ণ কোনো কিছু করার, সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো কিছু করার ক্ষেত্রে ইট ইজ হাই টাইম পরে সাবজেক্ট পরে সবসময় ভার্ব টু দিবা, যদিও শুরুর অংশটা প্রেজেন্ট টেন্স। মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ কোনো কিছু করার এটি সঠিক সময়,
তার দ্বিতীয় অংশটার স্ট্রাকচার হবে সাবজেক্ট ভার্ব টু। সাবজেক্ট জি স্যার ভার্ব টু হবে, এটা মাথায় ভার্ব রাখবে। টু প্লাস অবজেক্ট কিন্তু তোমরা কখনো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম টু প্লাস ভার্ব অন দিবে না, বোঝা গেছে? সাধারণ স্যার। ক্ষেত্রে যে ইট ইজ টাইম টু প্লে, এটা ঠিক আছে, ইট ইজ টাইম টু প্লে সময়, এটা ঠিক আছে, কিন্তু ইট ইজ হাই টাইম টু প্লে হবে না, এটি উপযুক্ত সময় খেলার জন্য হবে। এটি হবে যে ইট ইজ হাই টাইম উই প্লান্টেড মোর এন্ড মোর ট্রিজ। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ। যখন খুবই গুরুত্বপূর্ণ কাজ জি। হবে তখন তোমরা ইট ইজ হাই টাইম সাবজেক্ট ভার্ব টু দিবে। আর যে সাধারণ ইট ইজ হাই টাইম উই হ্যাঁ কেউ অ্যান্সার করতে চাও ডিফারেন্ট অ্যান্সার? Sir, Ji. it is high time we changed our bad habit. ভেরি গুড, ভেরি গুড। আর কেউ? it is high time we sensed our we sensed our background ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝাচ্ছ বাবা? পটভূমি আমাদের আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, সেন্স আসছে। আর কেউ অ্যান্সার করতে চাও? শুভলক্ষ্মী? এই শুভলক্ষ্মী আমাদের লাইনে নেই? It is sir high we time sensed we our complete our syllabus. ওকে, we Completed. Completed our syllabus. very good, we completed, very good। আমি শুভলক্ষ্মীর কাছে একটা অ্যান্সার চাই। স্যার ভাবতেছি স্যার। it is high time we sensed our bad habit দেওয়া যায়, তারপর it is high time we sensed our এই শুভলক্ষ্মীকে ইয়া দাও, ফ্লোর দাও। It is high time. It is high time we played cricket. We played cricket, এটা কি খুবই গুরুত্বপূর্ণ? শুভলক্ষ্মী মনে রাখবে, ইট ইজ হাই টাইম যখন সাবজেক্ট ভার্ব টু ইউজ করবে ওইটা খুবই গুরুত্বপূর্ণ। আর ইট ইজ টাইম টু প্লে, এটা খেলার সময়, এটা সাধারণ টু প্লাস ভার্ব অন দিয়ে করতে পারবে। ওকে, এবার আনলেস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও থাকে। ইউজ অফ আনলেস, যদি না, এটা একটা কন্ডিশনাল, কিন্তু মাথা রাখবে এটা হচ্ছে কন্ডিশনাল। যদি না, হ্যাঁ, আনলেস যুক্ত অংশ নরমালি দেয়া থাকে আর পরের অংশটা তোমাদেরকে করতে হয়। মাথা রাখো, আনলেস যুক্ত অংশ সর্বদা দেয়া থাকে আর পরের অংশটা লিখতে হবে। উদাহরণ দেখো, আনলেস ইউ হ্যাভ গুড হেলথ, এটা ইউ আছে না? হ্যাঁ, দেখো, তাহলে এটাকে যদি আমি সাজাই নেই, তাহলে ইফ ইউ হ্যাভেন গুড হেলথ, ইফ ইউ হ্যাভেন গুড হেলথ। আনলেস মানে যদি না, মাথা রাখো, আনলেস মানে যদি না। তাহলে ইফ ইউ হ্যাভেন গুড হেলথ, এটা কোন টেন্স বলো তো? আনলেস যুক্ত অংশটা কোন টেন্স? you have unless এটা প্রেজেন্ট টেন্সে আছে।